আসসালামু আলাইকুম। আজকে আমার এই অনলাইন পাঠদানের কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন অথবা ফিউচারে হবেন, সবার প্রতি থাকলো আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। যথাবিহিত অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ স্যার এবং আমার বিভাগীয় প্রধান স্যারের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। আজকে অনার্স চতুর্থ বর্ষের সাথে আমার আরেকটি সেশন শুরু হতে যাচ্ছে। আমরা বলতে চাই যে আমরা বলতে চাই যে আজকের এই চতুর্থ বর্ষের এই পাঠদানের কার্যক্রমের পোস্ট মডার্নিজম এই টপিকটির আজকে আমার দ্বিতীয় পর্ব। তার আগে অবশ্য একটু স্মরণ করে নিতে চাই সার্বিক বর্তমান পরিস্থিতিকে। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথের এই মৃত্যু বিরোধী চেতনার সমান্তরালে বর্তমানের কবি মহাদেব সাহার কণ্ঠে একই সুর কিংবা একই কথা উচ্চারিত হয়, বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেব। বেঁচে থাকার এই আনন্দ কিভাবে রাখতে হবে, আনন্দকে কিভাবে সার্থক করতে হবে, আমাদের বর্তমানের এই করোনা পরিস্থিতির এই সচেতনতাই আমাদের সেটি শিখিয়ে দিয়েছে। আজকে অনার্স চতুর্থ বর্ষের সাথে আমার যে পাঠদান কার্যক্রমটি চলছে এর শিরোনাম হচ্ছে ওয়েস্টার্ন লিটারেরি থিওরিজ অ্যান্ড মেথডস অফ লিটারেরি ক্রিটিসিজম। এর পেপার কোড হচ্ছে 241005। এই পেপার টাইটেলের আজকে আমার পাঠদানের টপিক হচ্ছে উত্তর আধুনিকতাবাদ অথবা পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজমের প্রথম যে ক্লাসটি আমি একটি গত সেশনে নিয়েছিলাম চতুর্থ বর্ষের জন্যে, সেটি উত্তর আধুনিকতাবাদ কি, আধুনিকতাবাদ কি, কাকে বলে, সংজ্ঞা, দুটোর পারস্পরিক সম্পর্ক, দুটোর পারস্পরিক ভিন্নতা এবং তাদের স্ট্র্যাটেজি, ক্যারেক্টারিস্টিক যাই বলি না কেন আমি কিছুটা স্পষ্ট করার কিংবা বোঝানোর চেষ্টা করেছি। স্বাভাবিকভাবেই বলা যায় যে পোস্ট মডার্নিজম আজকে আমি যেটি করতে চাই বা চাচ্ছি সেটি হচ্ছে, আমি গত সেশনেই বলেছিলাম যে যে কোয়েশ্চেনগুলো সাধারণত আসে এই টপিককে ঘিরে
যেমন আমি একটু পড়তে চাচ্ছি যে পোস্ট মডার্নিজম সাহিত্য চিন্তার কেন্দ্রীয় প্রপঞ্চ হচ্ছে ভাষা এবং বিশ্ব সাহিত্য থেকে দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা। প্রযুক্তি উচ্চ এবং নেক্সট আরেকটি কোয়েশ্চেন, উচ্চ প্রযুক্তি নির্ভর উন্নত সমাজে উত্তর আধুনিকত পরিবেশ বিরাজ করছে। লিউথারের এই মন্তব্যের আলোকে উত্তর আধুনিকতার স্বরূপ বিশ্লেষণ। এবং আরেকটি কোয়েশ্চেন, উত্তর আধুনিকতা সম্পর্কে প্রধান প্রধান পণ্ডিতদের মতামত তুলে ধরো। ন্যাচারালি আমি আসলে এই পণ্ডিতদের বা উত্তর আধুনিকতাবাদ কিংবা পোস্ট মডার্নিজমকে ঘিরে যারা কাজ করেছেন, যে সমস্ত থিওরিস্ট, ফিলোসফার, চিন্তাবিদ কিংবা সায়েন্টিস্টই বলবো, আমি চেষ্টা করেছি তাদের মতামতকে কিংবা তাদের চিন্তা কিংবা চেতনাকে আজকে আমার এই পাঠদানে সামনে নিয়ে আসার জন্যে। আমি একটু বোর্ডে আজকে আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর আমার নোট লেখা রয়েছে, লেখা আমি আজকে নোট ডাউন করেছি। আমি এখানে ছয়জন চিন্তাবিদের, থিওরিস্টের, ফিলোসফারের এবং উত্তর আধুনিকতা নিয়ে, এই মতবাদ নিয়ে কিংবা এই পোস্ট মডার্নিজমকে নিয়ে যারা ভেবেছেন, কাজ করেছেন, চিন্তা করেছেন, বলেছেন, তাদের কথা আমি তেমনি 6 জনকে সামনে আনার চেষ্টা করেছি। আজকে আমার কোর্স শিরোনাম কিংবা আমার টপিক যেটি আমি বারবার বলছি সেটি হচ্ছে যে পোস্ট মডার্নিজম। আমি পোস্ট মডার্নিজম টপিককেই আজকে আমার ক্লাসের শিরোনাম বারবারই বলছি, এবং আজকে পার্ট 2 সেকেন্ড পার্ট আমি অ্যাকচুয়ালি সেটিরই নেক্সট অংশটি, পরবর্তী অংশটি আমি করতে চাই। যেহেতু আমাদের গত ক্লাসে আমার কোয়েশ্চেনের কিংবা জানার অনেক কিছুই একটা সেশনে আসতে পারেনি বা আসা সম্ভব নয়, সেই অর্থে আজকে আমার এই সেকেন্ড সেশনের অবতারণা। আমি এখানে পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি কি, পোস্ট মডার্নিজম এখানে আমি দি অ্যামরফস মানে হচ্ছে ফর্মলেস অথবা আনফর্মড, ইটস এ লিটারেরি মুভমেন্ট। পোস্ট মডার্নিজম একটি অ্যামরফস অথবা যদি বলি ফর্মলেস, একটি নিরাকার, একটি আনফর্মড, একটি সাহিত্য মুভমেন্ট হচ্ছে পোস্ট মডার্নিজম, এবং এর টাইম ফ্রেম হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রেজেন্ট ডে আজ পর্যন্ত, এবং চলবে। আমি পড়ছি পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিকতাবাদের বিভিন্ন ফিলোসফার, চিন্তাবিদ এবং যারা ভেবেছেন, সেই সমস্ত ভাববিদ যারা, তাদের কথাই আমি অ্যাকচুয়ালি আজকের আমার এই সেশনে বলার মূল উদ্দেশ্য। আমরা যদি পোস্ট মডার্নিজমকে ঘিরে কিছুটা কথা বলি, পোস্ট মডার্নিজমের প্রথমেই আমি একটি দেখাতে চাচ্ছি যে পোস্ট মডার্নিজম ওয়াজ এ রিঅ্যাকশন টু মডার্নিজম and was influenced by the disenchantment that followed World War II. এইখানে পোস্ট মডার্নিজমের যে একটি ভাব কিংবা আবহ দিয়েই আমি আমার আজকের এই লেকচার কিংবা আমার এই সেশনকে শুরু করতে যাচ্ছি। পোস্ট মডার্নিজম ছিল was a reaction to modernism and was influenced by the disenchantment that followed World War II, যেটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিচ্ছিন্নভাবে
প্রভাবিত হয়েছিল মডার্নিজমেরই রিয়াকশন, যদি তো আমরা তেমনি বলে থাকি বা বলি। পোস্ট মডার্নিজম, আমি মতবাদগুলোতে যাওয়ার আগে যদি পোস্ট মডার্নিজমের ব্যাপারে কিছু কথা আবারও আমরা রিমাইন্ডে নিয়ে আসতে চাই। এটি অ্যাকচুয়ালি আমরা যদি বলি ওরকম করে যে এটি সেকেন্ড, এবং আমি দেখালাম যে ছবি, যে এটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর জার্নি কিংবা যাত্রা। এবং বলা যায় যে মডার্নিজমকে একরকম ইগনোর করে, অস্বীকার করে, মডার্নিজমের মতের সাথে বৈপরীত্য এনে কিংবা উল্টো পথে চলেই এর জার্নি কিংবা যাত্রা শুরু হয়েছে। এবং এটি 1945 থেকে 60-এর দশকের মধ্যেই আমরা এর বিচরণ, স্টার্টিং অ্যান্ড বিচরণ কিংবা যাত্রা দেখতে পাই। এটি একটি ভিন্ন রকমের একটি তত্ত্বকে প্রেজেন্ট করতে চায়। এবং আমরা যদি আরো বলি যে তত দিনে কিংবা ততক্ষণে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল যে মুভমেন্ট, মানব মনের যে উলট পালট কিংবা মানব চিন্তার জগতের যে উঠানামা, মানব মনের যে তোলপাড়, সেটিকে লক্ষ্য করেই বলা যায় যে অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজম হচ্ছে মানবিক বোঝাপড়ার একটি মুড। এটিকে আমরা মানবিক বোঝাপড়ার একটি স্থায়ী মুড বলেই বলতে পারি। পোস্ট মডার্নিজম এটি প্রথমত ছায়া ফেলেছিল কিংবা যাকে দেখতে পাওয়া গিয়েছিল বা বুঝতে পারা গিয়েছিল বা চিনতে পারা গিয়েছিল কিংবা ভাবতে পারা গিয়েছিল, সেটি প্রথম পেইন্টিংয়ের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি স্থাপত্য, চিত্রকলা, ছবি এবং মঞ্চ এবং গান কিংবা মিউজিকের মধ্য দিয়েই অ্যাকচুয়ালি প্রথমত এর স্টার্টিং কিংবা প্রকাশ কিংবা উদ্ভাস কিংবা আলোকিত হওয়া। আমরা এই প্রসঙ্গে একটু পেইন্ট দেখতে চাই। এখানে আমি একটি ছবিকে দেখাতে চাচ্ছি আমার হাতে, যে মডার্ন আর্ট বনাম পোস্ট মডার্ন আর্ট। আমরা মডার্ন আর্টের যে স্নিগ্ধ, শান্ত, সুন্দর, সমাহিত একটি কুল এবং একটি নিবিড় শান্তির যে দোতনা আমরা পেয়েছি ছবির আবহে, ঠিক তার পাশে পোস্ট মডার্নিজমের এই কোলাহল মুখর, এই উদ্ভট, এই নানানমুখী, এই বিচিত্র চেতনার, এই বিচিত্র ভাবনার, মানব মনের বিচিত্র ভঙ্গির এবং সর্বোপরি সোসাইটির বিচিত্র যাত্রার কিংবা পরিচালনা কিংবা পথ চলার একটি আর্ট আমরা এখানে দেখতে পেয়েছি। এবং দুটোর যে ফারাক কিংবা পার্থক্য, সেটিও আমাদের মনে নিশ্চয়ই সেটি ছায়া ফেলেছে কিংবা অন্যভাবে বলা যায় আলো ফেলেছে। আমরা পড়ছিলাম পোস্ট মডার্নিজম
এবং আজকে যেটি আমি করব তার তাত্ত্বিকদের কিংবা যারা মতবাদ দিয়েছেন পোস্ট মডার্নিজমকে নিয়ে যারা ভেবেছেন, তার পোস্ট মডার্নিজমের কোনো কোনো লক্ষণকে নিয়ে যারা ব্যাখ্যা দিয়েছেন, অ্যাকচুয়ালি তারা কোনো না কোনো বৈশিষ্ট্যের ব্যাখ্যা তা মাত্র। পুরো পোস্ট মডার্নিজমকে ঘিরে কোনো একজনের পক্ষে স্বাভাবিকভাবে এক্সপ্লানেশন করা কিংবা অত দূর লাইট ফেলা খুব একটি সহজ নয়, কিংবা সেটা স্বাভাবিকতার আসে না। আমরা পোস্ট মডার্নিজমের যে প্রথম উন্মেষ কিংবা শুরু কিংবা দেখতে পাওয়া, যেটি আমি বলছিলাম যে আমরা স্থাপত্য, চিত্রকলায়, ছবিতে, গানে আমরা যেটি রূপ দেখতে পেয়েছিলাম, এটি ততটা সাহিত্যে স্পষ্টিত অ্যাকচুয়ালি ছিল না। আমরা এটি আসলে একটি চেঞ্জেবল জার্নি। পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি একটি আন্তঃসংশ্লেষের নাম। এটি পুরোপুরি সম্পূর্ণ নয়, পুরোপুরি ফুলফিল নয়, এবং অ্যাকচুয়ালি অনেকে এটিকে লেট মডার্নিজম বলতে চান। যাই হোক, আমরা প্রথম 1870 সালে জন উইলকিন্স চ্যাপম্যানের ছবিতে আমরা পেন্টিংয়ে আমরা এটি প্রথম দেখতে পেয়েছিলাম প্রকাশ, এবং যেটি অ্যাকচুয়ালি বলা যায় মডার্নিজমেরই একটি এলাবোরেট অথবা একটি সম্প্রসারিত রূপের প্রকাশ কিংবা প্রভাস কিংবা ব্যক্তি হচ্ছে পোস্ট মডার্নিজম কিংবা উত্তর আধুনিকতাবাদ। আমি সরাসরি আমার কোশ্চেনে যেতে চাচ্ছি বা আমার মূল টপিকে ঢুকতে চাচ্ছি। আমার এখানে আমি যে 6 জন মতবাদ যারা দিয়েছেন, যে থিওরিস্টকে এনেছি, নাম্বার 1 তাদের প্রথমেই যাকে বলা যায় সে হচ্ছে জ্যাঁ-ফ্রাঁসোয়া লিউতর। জ্যাঁ-ফ্রাঁসোয়া লিউতরকে ঘিরে তোমাদের 2015-তে আমি একটি কোয়েশ্চেনও দেখতে পাচ্ছি। তো যাই হোক, জ্যাঁ-ফ্রাঁসোয়া লিউতর তিনি 1924 সালে ফ্রান্সে জন্মজাত। তার শিক্ষা জীবন আলজেরিয়া, ব্রাজিল এবং ক্যালিফোর্নিয়াতে। তিনি ফিলোসফার ছিলেন, দর্শনের অধ্যাপক ছিলেন, এবং প্যারিস ইউনিভার্সিটিতে যার কর্মজীবন ছিল। আমরা জ্যাঁ-ফ্রাঁসোয়া লিউতরকে প্রথম জীবনে প্রচণ্ডভাবে মার্ক্সবাদে খুব ঝুঁকে পড়তে দেখি, অ্যান্ড দেন পরবর্তী পর্যায়ে তিনি ঠিক ততটা মার্ক্সবাদে ততটা নিবিষ্ট ছিলেন না, এবং যেটি অ্যাকচুয়ালি বলা যায় যে তিনি সেই আস্থা হারান। মার্কসিজমে তিনি ক্রমান্বয়ে আস্থা হারিয়েছেন। জ্যাঁ-ফ্রাঁসোয়া লিউতরকে যদি আমরা বলতে যাই, জ্যাঁ-ফ্রাঁসোয়া লিউতরের যে সংজ্ঞা উত্তর আধুনিকতাবাদকে ঘিরে, পোস্ট মডার্নিজমকে ঘিরে যে সংজ্ঞাটি তিনি দিয়েছেন, আমরা জানি কিংবা বলতে পারি যে 1979 সালে কিউবেক সরকারের অনুরোধে তিনি একটি রিপোর্ট তৈরি করেন, এবং এই রিপোর্টে তিনি, যার নাম হচ্ছে দ্য পোস্ট মডার্ন কন্ডিশন, এ রিপোর্ট অন নলেজ,
এই রিপোর্টে কিংবা পরবর্তী সময়ে যেটি প্রকাশিত, এইখানে তিনি বলতে চেয়েছেন পোস্ট মডার্নিজম কিংবা উত্তর আধুনিকতাবাদের যে সংজ্ঞা তিনি দিতে চেয়েছেন কিংবা সংজ্ঞায়িত করতে চেয়েছেন উত্তর আধুনিকতাবাদকে, সেটি আমি একটু পড়ে শোনাচ্ছি। যে তার মতে, লিউথরের মতে উত্তর আধুনিকতাবাদ কিংবা পোস্ট মডার্নিজম হচ্ছে, তিনি যেটি বলছেন, সিম্পলিফাইং টু দ্য এক্সট্রিম I define postmodern as an incredulity towards meta-narrative. আমাদের এই সংজ্ঞাটি অ্যাকচুয়ালি দিতে হবে। পোস্ট মডার্নিজমের এই সংজ্ঞা লিউথরের, এটি বলা উচিত হবে যদি তো আমরা লিউথরের কথায় কিংবা চিন্তায় যাই কিংবা ওনাকে যদি আমরা কোট করি কিংবা বলি। এই সংজ্ঞাটিকে আমি যদি এক্সপ্লেইন করি যে মানে যা কিছু সিগনিফিকেন্ট, মানে যা কিছু এক্সট্রিম, যা কিছু আনমডারেট, যা কিছু এক্সট্রিম, আবারও বলছি, সেটিকে সিম্পলিফাইং করতে যে, সেটিকে সহজ কিংবা সরলতর করতে যে, কিংবা সহজতর কিংবা সরলীকরণ করতে যে তিনি উত্তর আধুনিকতাবাদের যে সংজ্ঞা দিতে চান, অ্যাকচুয়ালি আস্থাহীনতা অথবা ইনক্রেডিউলিটি, যার অর্থ হচ্ছে বিশ্বাসহীনতা, অথবা সন্দেহ কিংবা সংশয়, এগুলোকে তিনি আসলে মেটা ন্যারেটিভের দিকে ধাবিত করতে চান অথবা মেটা ন্যারেটিভের সহায়ক করতে চান। আমার এই বিশ্লেষণের প্রেক্ষাপটে যদি আমি হোয়াট ইজ মেটা ন্যারেটিভ একটু জানা উচিত বা আমাদের একটু এর ব্যাপারে কনসার্ন থাকা উচিত হবে, যদি আমরা লিউথরের এই ব্যাখ্যাটি বুঝতে চাই। মেটা ন্যারেটিভ মানে কি? আমরা যদি মেটা ন্যারেটিভকে ভাঙি কিংবা বিশ্লেষণ করি, মেটা মানে হচ্ছে অবস্থান পরিবর্তন সূচক উপসর্গ। মেটা মানে হচ্ছে অবস্থান পরিবর্তন সূচক উপসর্গ। অ্যাকচুয়ালি আর ন্যারেটিভ, ন্যারেট করা মানে তো আমরা জানি যেটি বর্ণিত হওয়া, বর্ণনা করা, ঢুকে যাওয়া, যেটি এক্সপ্লেইন করা, যেটিকে ব্যক্তিভাবে, যেটিকে বৃহৎভাবে চাওয়া। আসলে মেটা ন্যারেটিভের মূল লক্ষ্য যেটি, সেটি হচ্ছে নলেজ কিংবা এক্সপেরিয়েন্স, জ্ঞান কিংবা অভিজ্ঞতা, এগুলোর ডেভেলপমেন্ট কিংবা উন্নয়ন ইনক্রিজিংলি, ক্রমবর্ধমান ভাবে বা যেটি ক্রমবর্ধমান হারে, যেটি সমাজের জন্য অ্যাকচুয়ালি যুক্তিসঙ্গত, যেটি সমাজের জন্য প্রত্যাশিত, যেটি এক্সপেক্টেবল, যেটি সমাজ চায়, সোসাইটি চায়, সোসাইটির ধারক যারা, সে মানব চায়, সেই হিউম্যান বিইং এর চাওয়া, এবং যেটি প্রত্যাশিত বলেছি যেটি, এবং যা সমাজকে অফার করে ডেভেলপমেন্টের জন্যে বা যা সমাজকে দিতে চায়, পরিপূরণ করে, কিংবা
বলা যায় আয়ত্তে আনতে চায়, তেমন উদ্দেশ্য বা অনুভূতিটাই হচ্ছে ম্যাটা ন্যারেটিভ, যেটি লিউথর যে আইডিওলজির উপরে, যে চিন্তার উপরে, যে ভাবের উপরে তিনি দাঁড়িয়েছিলেন এবং পথ চলতে চেয়েছেন, সোসাইটিকে কাছে টানতে চেয়েছেন এবং সোসাইটির বিচিত্র অলিগলিতে জার্নি করতে চেয়েছেন। যা ফ্রাসোয়া লিউথর, ফিলোসোফার, মনের মধ্যে নানা দার্শনিক হিউম্যান বিংকে ঘিরে যে ফিলোসফিক্যাল থিঙ্কিং, যেগুলোকে তিনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছেন সোসাইটির জন্য, রাষ্ট্রের জন্য, অবভিয়াসলি হিউম্যান বিংয়ের জন্যে, মানুষের জন্য, মানবের জন্য। আমরা সেকেন্ড যে থিওরিস্টকে সামনে আনব, সে হচ্ছে জিগমেন্ট বাউম্যান। এখানে আমি একটু এতক্ষণ লিউথরের কথা বলেছি। আমার মনে হয় যে আমরা যদি লিউথরের একটি পোর্ট্রেটকে দেখি, লিউথরের একটি পোর্ট্রেটকে আমরা দেখি, যা ফ্রাসোয়া লিউথর একটুখানি হলেও যেন সেই সময়ের পরশ, সেই সময়ের একটি ফ্লেভার আমাদের যেন ছুঁয়ে যায়, যা ফ্রাসোয়া লিউথর। আমি নেক্সট যাকে আনতে চেয়েছি তিনি হচ্ছেন জিগমেন্ট বাউম্যান। জিগমেন্ট বাউম্যান, যিনি মানুষের আইডেন্টিটি নিয়ে কাজ করেছেন। জিগমেন্ট বাউম্যান, যিনি উত্তর আধুনিকতাবাদের যে অগ্রপথিক যারা আছেন বা ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম, জিগমেন্ট বাউম্যান। এবং তিনি উত্তর আধুনিকতাবাদে তিনি যে বিষয়টি ফিল করেছিলেন সেটি হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, পরিচিতি সমস্যা। হিউম্যান বিং, আমাদের প্রত্যেকেরই একটি আইডেন্টিটি থাকে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। সোসাইটিতে আমরা একটি প্রত্যেকই ওনার কোনো না কোনো আইডেন্টিটির, কোনো না কোনো আইডি আমাদের আছে। জিগমেন্ট বাউম্যান তিনি এই সময়টাকে আইডেন্টিটি ক্রাইসিসের সময় বলেছেন। আমরা একটু বলতে পারি যে তিনি যেসব বিষয়গুলিকে উঠিয়ে এনেছিলেন, নাম্বার 1, শ্রমের উপর গুরুত্ব হ্রাস। নাম্বার 2, মানুষের মর্যাদা ও পরিচিতি নির্ধারিত হয় ভোগের মাধ্যমে। নাম্বার 3, নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অনেক উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। জিগমেন্ট বাউম্যান আমরা উত্তর আধুনিকতাবাদের অগ্রপথিকদের একজন, যিনি পরিচিতি সমস্যাকে ঘিরে কথা বলেছেন। আমরা তার পয়েন্টগুলো যদি একটু তাকাই কিংবা এক্সপ্লেনেশনে যাই, শ্রমের উপর গুরুত্ব হ্রাস। শ্রমের উপর গুরুত্ব হ্রাস অ্যাকচুয়ালি বলতে তিনি যেটি বলেছেন
যে আমরা জানি যে কার্ল মার্কসের সময়ে মানুষের মর্যাদা, সামাজিক অবস্থান কিংবা শ্রেণীবিন্যাস এগুলো শ্রমের মর্যাদার উপরে নির্ভর করে হতো। বর্তমানে সেটি আর হচ্ছে না। উত্তর আধুনিকতার যুগে এসে আমরা শ্রমজগতে একটি আমূল পরিবর্তন আসলে এসেছে। এখন শ্রম হয়ে গেছে বহুমাত্রিক। শ্রমের উপর নির্ভর করে কোনো সামাজিক স্থিতিশীলতাও, কোনো এলাকার উন্নয়ন নির্ভর করে না। আমরা প্রথম দিকে যে কার্ল মার্কসের সময়ে সেই শ্রমের বিভাজন থেকে আমরা এখন যে শ্রমের পরিচিতিটি পাচ্ছি সেটি হয় না। এবং মানুষের মর্যাদা, তিনি আরো বলতে চেয়েছেন সেই সাথে অ্যাটাচ করে যে মানুষের মর্যাদা ও পরিচিতি নির্ধারিত হয় ভোগের মাধ্যমে। অর্থাৎ ভোগ্যপণ্য হয়ে গেছে মানুষ, ভোগ্যপণ্য এখন আমাদের কাছে মুখ্য হয়ে গেছে। এবং মানুষ কি ভোগ করছে, মানুষ কিভাবে ভোগ করছে, এইটি তার সামাজিক মর্যাদাকে এখন নিয়ন্ত্রণ করছে। আমাদের ভোগ্যপণ্যই আমাদের কাছে এখন মুখ্য বিষয় হয়ে গেছে, মানুষ নয়। আমরা এর সাথে অ্যাটাচ করে তিনি আরো যেটি বলতে চেয়েছেন যে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অনেক উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। তিনি যেটি আরো বলতে চেয়েছেন, কেননা এখন বহুজাতিক কোম্পানিগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং তাদের গণমাধ্যমের মাধ্যমে তারা পণ্যগুলোকে সারা বিশ্বে পরিচিতি দিচ্ছে কিংবা ছড়িয়ে দিচ্ছে। সেখানে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অনেক ইনভেনশনমূলক, অনেক নতুন নতুন উদ্ভাবনী শক্তি আমাদের অর্জন করতে হবে। আমাদের সে পরিমাণ সেরকম এফিসিয়েন্সি লাগবে, আমাদের এফিশিয়েন্ট হতে হবে, না হলে আমাদের টিকে থাকা সম্ভব হবে না। এবং সেখানে ভোগ্য পণ্যই আমাদের মুখ্য আলোচনায় চলে আসবে এবং সেখানে মানুষের কোনো আইডেন্টিটি থাকবে না। তিনি পোস্ট মডার্নিজমের এই যুগে আইডেন্টি ক্রাইসিসের কথা নিয়ে ভেবেছেন এবং আইডেন্টি ক্রাইসিস মানুষের জীবনে কত বিড়ম্বনা এবং একটি বিরাট ভূমিকা রেখে দিয়েছে, কিংবা তার নিজস্ব জগৎকে, নিজের আইডিকে, পরিচিতিকে কতটা সংকটময় করে তুলেছে, সেই ব্যাপারটি, সেই বোধটি তিনি আমাদের দেখাতে চেয়েছে। নাম্বার 3, আমি আরেকজন অগ্রপথিকের, যিনি উত্তর আধুনিকতাবাদের কোনো না কোনো বৈশিষ্ট্য, কোনো না কোনো লক্ষণকে নিয়ে, কোনো না কোনো বোধকে নিয়ে যিনি সরব হয়েছেন, তার আরেকজন হচ্ছে জ্যাক দেরিদা। আমরা জ্যাক দেরিদার কথা বলতে চাচ্ছি। জ্যাক দেরিদা ফরাসি দেশে যার জন্ম, জ্যাক দেরিদা তিনি থিওরিস্ট এবং তিনি যেটি করেছেন যে তার আইডিওলজিটি ছিল উত্তর আধুনিকতাবাদে। জ্যাক দেরিদার আইডিওলজিটা ছিল ডিকনস্ট্রাকশন, অর্থাৎ বিনির্মাণ। জ্যাক দেরিদা অ্যাকচুয়ালি বিনির্মাণে বিশ্বাসী। জ্যাক দেরিদার বিনির্মাণ ব্যাপারটি আসলে কি, যদি সেটি আমি এক্সপ্লেনেশনে যাই, যে তিনি পুনর্নির্মাণের ধারণা, কোনো জিনিসের নট ডিস্ট্রাকশন, ধ্বংস নয়, ডিকনস্ট্রাকশন, ধ্বংস নয়, পুনর্নির্মাণ, আবারও নির্মাণ, পুনর্নির্মাণের ধারণাকেই আসলে তিনি আনতে চেয়েছেন। কাকে ঘিরে কিভাবে পুনর্নির্মাণটি হবে সেই ব্যাপারটিও তিনি বলতে চেয়েছেন। জ্যাক দেরিদা যেটি বলে গেছেন যে তিনি ডিকনস্ট্রাকশনের বিশ্বাসী, বিনির্মাণে তিনি বিশ্বাসী। বিনির্মাণ আসলে কি? বিনির্মাণ হচ্ছে তেমনই ব্যাপার যেটি সমস্ত কিছুকে পুনর্নির্মাণের যে ধারণা, পুনর্নির্মাণ করার যে প্রয়াস, পুনর্নির্মাণের যে চেষ্টা, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি বিনির্মাণ। আসলে এটি হলো কোনো সাহিত্য পাঠের আসলে বিশেষ একটি রীতি যদি আমরা বলি, বা যেটিকে আমরা বলতে পারি যে এটি সমালোচনা পদ্ধতিরও বলা যেতে পারে, ওয়ান কাইন্ড অফ সমালোচনা পদ্ধতিও এটি, বা কোনো রচনাকে বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত সত্য সন্ধানের একটি উপায় হচ্ছে এই বিনির্মাণ।
বা ডিকনস্ট্রাকশন। যেমন মনে করি যে কোনো কবিতা পাঠ যদি আমরা করে থাকি, সেই কবিতা পাঠের ক্ষেত্রে আমরা যদি শব্দের ব্যুৎপত্তিকে, আমরা যদি শব্দের অর্থগত দিকের গুরুত্ব কিংবা প্রাধান্য দিয়ে আমরা তার অর্থের উদ্ধার করি কিংবা সেই ভাবটিকে নিয়ে আসার চেষ্টা করি। আমরা পড়ছিলাম জ্যাক দেরিদাকে দেখছিলাম, জ্যাক দেরিদাকে আলোচনায় এনেছি এবং আমরা জ্যাক দেরিদার ডিকনস্ট্রাকশনকে নিয়ে কথা বলছি। জ্যাক দেরিদার বিখ্যাত কিছু বই আছে, যেমন তার স্পিচ অ্যান্ড ফেনোমেনা, যেটি বাংলা আমরা বলতে পারি বচন এবং প্রপঞ্চ, মার্জিনস অফ ফিলোসফি, দর্শনের যেটি প্রান্ত কিংবা উপান্ত, অফ গ্রামাটোলজি, যেটিকে বলা যায় যে এটি একটি লিপি তত্ত্ব। জ্যাক দেরিদার যে বইগুলো আছে, যে আসলে গ্রামাটোলজি খুব একটি ফেমাস বুক জ্যাক দেরিদার, যেখানে তিনি উচ্চারিত বলতে চেয়েছেন যে মানুষ যা উচ্চারণ করে তার উচ্চারণ এবং লিখিত রূপের মধ্যে, ভাষার মধ্যে আসলে যেটি আছে সেটি উচ্চারিত এবং লিখিত ভাষার যে পার্থক্য, সেটির কথাই তিনি বলতে চেয়েছেন। এবং তিনি আরও যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে উচ্চারিত রূপটি হচ্ছে তার লিখিত ভাষার ছায়া মাত্র। এবং তিনি আরও যেটি স্পষ্টায়িত করেছেন সেটি হচ্ছে যে এই উচ্চারিত এবং লিখিত ভাষারই যোগফলই হচ্ছে টেক্সট বা পাঠ, বা সর্বোপরি যেটিকে বলা যায় সেটি হচ্ছে থিং, সেটি হচ্ছে চিন্তা, সেটি হচ্ছে ভাবনা, এবং সেটি হচ্ছে বলবার কথা। আমরা পড়ছিলাম পোস্ট মডার্নিজমের ফিলোসফারদের, বলা যায় সাহিত্যকে ঘিরে, পোস্ট মডার্নিজমকে ঘিরে, এই উত্তর আধুনিকতাবাদকে, এই মতবাদকে ঘিরে যাদের জার্নি, ভাবনা, চিন্তা, বিচিত্রতা এবং বিচিত্র বিভিন্নভাবে পোস্ট মডার্নিজমকে ঘিরে যাদের কথকতা, আমরা তাদেরকে এনেছি এবং বলার চেষ্টা করছি। নাম্বার 4, আমি যে দার্শনিকের কথা এবার বলবো তিনি হচ্ছেন জিন বাউডিয়ার্ড। জিন বাউডিয়ার্ড ফরাসি দেশে জন্ম যার, ইনি সোশিওলিস্ট, সমাজবিদ আমরা দেখতে পাই, জানি, অবভিয়াসলি ফিলোসফার। এবং আমরা আরো জানি সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট জিন বাউডিয়ার্ডের, সেটি হচ্ছে যে তিনি ছিলেন সাংস্কৃতিক একজন চিন্তাবিদ। খুব ইম্পর্টেন্ট একটি অংশ, এটি খুব ইম্পর্টেন্ট একটি ক্রাইটেরিয়া যে জন বাউডিয়ার্ড তিনি ছিলেন সাংস্কৃতিক একজন চিন্তাবিদ। আমরা জন বাউডিয়ার্ডকে পড়ছিলাম, আমরা জন বাউডিয়ার্ডের একটু পোর্ট্রেটকে দেখতে চাই। জন বাউডিয়ার্ড তিনি হাইপার রিয়েলিটি নিয়ে কথা বলেছেন, খুব আলোচিত একটি মতবাদ হাইপার রিয়েলিটি, যার জনক হচ্ছেন জন বাউডিয়ার্ড। জন বাউডিয়ার্ডের কথা যদি আমরা বলতে যাই, যে তিনি হাইপার রিয়েলিটি তার একটি অন্যতম চিন্তা, অন্যতম ভাবনা কিংবা অন্যতম একটি জার্নি, একটি এনলাইটেনমেন্ট, একটি মতবাদ এবং একটি অনেক দূর দেখতে পাওয়ার একটি আলোকিত পথ। জিন বাউডিয়ার্ড যেটি বলছেন হাইপার রিয়েলিটি, যেটি বাংলা করলে অ্যাকচুয়ালি বলা যায় সহজ কথায়, আবিধানিক অর্থ যার, যে হাইপার মানে হচ্ছে অস্বাভাবিক কিংবা অত্যধিক, যেটি আসলে অস্বাভাবিক বাস্তবতা যেখানে বিরাজ করে, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি হাইপার রিয়েলিটি। আসলে উত্তর আধুনিকতার যুগে মানুষ অনেক বেশি ফরওয়ার্ড হয়ে গেছে, তার ভাবনার জগতে
তার চিন্তার জগতে, তার চলার ভুবনে পর্যায়ক্রমে ধীরে ধীরে মানুষের বিচিত্র চিন্তা, আত্মজিজ্ঞাসা, আত্মস্ফুরণ, নিজের ভেতরের একেবারে একান্ত ডুব দিয়ে সমস্যাকে কিংবা নিবিড় কোনো বোধকে সামনে নিয়ে আসা, কিংবা খুবই কখনো কখনো খুবই একা হয়ে যাওয়া, কিংবা কখনো কখনো চারপাশের শূন্যতাকে শূন্যতায় অবগাহন করা, কিংবা কখনো কখনো নিজেকে পরিবেশের সাথে মিলিয়ে দেওয়া। আমরা পড়ছি জিন বাউডিয়ার্ডকে। জিন বাউডিয়ার্ডের হাইপার রিয়েলিটিকে নিয়ে আমি কথা বলছিলাম, যে হাইপার রিয়েলিটি আসলে, রিয়েলিটি মানে তো বাস্তবতা, যে এটি কোন ধরনের বাস্তবতা, আসলে কি বলতে চায়। আসলে জিন বাউডিয়ার্ড যেটি আমাদের বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে তিনি এই যুগকে, তিনি উত্তর আধুনিকতাকে তিনি বলেছেন যে হাইপার রিয়েলিটির যুগ। এটি আসলে এমন একটি সময় যে তিনি এটি বলতে চান যে এইটাকে হাইপার রিয়েলিটি যদি আমরা বুঝতে চাই, তিনি হাইপার রিয়েলিটিকে, আমি এখানে একটি ছক দেখানো যাবে, এখানে একটি ছকের আমাদের আজকে যেহেতু আমরা 6 জন অগ্রপথিকে এনেছি উত্তর আধুনিকতার, তো কাজী অনেকখানি আমাকে লিখতে হয়েছে। তো এই হাইপার রিয়েলিটিকে অ্যাকচুয়ালি তিনি 3টি অংশে ভাগ করতে চেয়েছেন: কালচার, আইডেন্টিটি অ্যান্ড পলিটিক্স। হাইপার রিয়েলিটির যে 3টি অংশ, কালচার, আইডেন্টিটি অ্যান্ড পলিটিক্স। হোয়াট ইজ কালচার? কালচার বলতে অ্যাকচুয়ালি তিনি কি বোঝাতে চেয়েছেন এখানে? আগে যেমন আমরা যদি বলতে পারি স্বাভাবিকভাবে বা সাধারণভাবে, যে আগে যেমন আমরা কোনো একক একটি কালচারকে নিয়ে ভাবতাম, কোনো একক সোসাইটি তার নির্দিষ্ট কোনো কালচার, তার নির্দিষ্ট কোনো চিন্তা, রুচি কিংবা সংস্কৃতিকে নিয়েই আমাদের কথকতা কিংবা আমাদের পথ চলা কিংবা আমাদের জার্নি কিংবা আমাদের সেটিতে রূপায়ণ। কিন্তু উনি যেটি দেখাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে এখন এই উত্তর আধুনিকতার যুগে, এই হাইপার রিয়েলিটির যুগে এসে সকল সংস্কৃতিকে উঠিয়ে আনা হয়, এবং তিনি যেটি বলতে চেয়েছেন যে সব কিছুকে এখানে যেন কেনাবেচা করা হয়। সংস্কৃতির অ্যাকচুয়ালি নিজস্ব কোনো আইডেন্টিটি আসলে তেমন করে যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব ট্র্যাডিশন, সংস্কৃতির নিজস্ব আইডি, নিজস্ব রূপ, নিজস্ব মেকানিজম কিংবা নিজস্ব জার্নি কিংবা নিজস্ব পরিস্ফুটন, এগুলোর যেন বিলুপ্তি ঘটতে চলেছে। এবং এখন যেন কোনোই ব্যাপার নেওয়া, এটি যেন কেনাবেচা করা যায়, এবং এইটিকেই তিনি উত্তর আধুনিকতা, এই হাইপার রিয়েলিটি, এই বোধ, এই অবস্থা কিংবা এই নেচার কিংবা এই ভাবনার কিংবা এই আবহের জন্ম হয়েছে উত্তর আধুনিকতাবাদে। এটি তিনি, এই হাইপার রিয়েলিটির কথা তিনি এইভাবেই তিনি সংস্কৃতিকে ঘিরে বলতে চেয়েছেন। নেক্সট যেটি, সেটি হচ্ছে আইডেন্টিটি, যেটি আমি একটু আগেই আমি যেটি জিগমেন্টের কথা গিয়ে বলতে যাই, দেরিদার কথা গিয়ে এর আগেও যেটি আমি আসলে বলতে চেয়েছি, বলে এসেছি আইডেন্টিটি ক্রাইসিসের কথা। নেক্সট দেন পলিটিক্স, রাজনীতি। পলিটিক্সের কথা তিনি যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে বর্তমানে আমাদের একটি পরিবর্তনের যুগ। আমরা বর্তমানে অনেক পরিবর্তন, অনেক চেঞ্জেবল একটি সোসাইটিতে আমরা বসবাস করছি। আমাদের সোসাইটি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে ডিমান্ড অনুযায়ী, হিউম্যান বিংয়ের নানান রকম ডিমান্ড অনুযায়ী সোসাইটি তার মেকানিজমকে চেঞ্জ করছে, তার ডিমান্ডকে ফিল আপের আপ্রাণ চেষ্টা সোসাইটি আসলে করে যায়। তো এই বর্তমানে এই পরিবর্তন আসছে, এটি আসলে বিকেন্দ্রীকরণ আমাদের এসছে, আমাদের ডিসেন্ট্রালাইজেশন এসছে, আমাদের সেন্ট্রালি থেকে আমরা এখন ডিসেন্ট্রালাইজড হচ্ছি, এবং আমরা যেটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে, এতে কি হচ্ছে? এতে গণতান্ত্রিক ব্যবস্থা আসলে যেটি হয়, যে গণতান্ত্রিক ব্যবস্থাকে
যে মানে আমাদের যে হারাতে হয়েছে, যে চালু হয়েছে, গণতান্ত্রিক যে ব্যবস্থা চালু হয়েছে সেখানে আসলে আমলাতান্ত্রিক জটিলতা এসে, দুর্নীতি এসে, নতুন নতুন সমস্যা এসে সেখানে উদ্ভব হয়েছে। যাই হোক, উনি রাজনীতির ক্ষেত্রে যে কথাটি বলছেন যে এই পলিটিক্সকে ঘিরে আমাদের যে পরিবর্তন এসছে, যে ডিসেন্ট্রালাইজেশন এসছে, যে গণতান্ত্রিকতা বোধ আমাদের ডিসেন্ট্রালাইজেশনের সমান্তরাল হিসেবে বা ডিসেন্ট্রালাইজেশনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিকতাকে আমরা আহ্বান করেছি কিংবা আনতে চেয়েছি, সেখানে নানান রকম দুর্নীতি, নানান রকম জটিলতা, নানান রকম সমস্যা, ক্রাইসিস যেন সেখানে এসে ভর করেছে। আমরা পড়ছি জিন বাউডিয়ার্ডকে, এতক্ষণ আমরা পড়ছিলাম, এবং আমি নেক্সট দেন আমি যেটি বলবো সেটি হচ্ছে আমরা 5 নাম্বার বা যাকে আমি বলতে চাচ্ছি আমার আরেকজন অগ্রপথী অ্যান্থনি গিডেন্স। অ্যান্থনি গিডেন্স তিনি যেটি বলতে চেয়েছেন আমাদেরকে সেটি হচ্ছে যে এই সোসাইটি, এই সমাজ, এই যুগ, এই কাল প্রতিনিয়ত চেঞ্জেবল। মানুষের ভাবনা, মানুষের চিন্তা, মানুষের মনন, মানুষের মেধা, মানুষের বিচিত্রতা, তার চাওয়ার প্রকারান্তকরণ এবং তার ভাবনার নানানবিধ সমীকরণ তাকে সারাক্ষণ একটি সমস্যা কিংবা একটি চলমান সমস্যা, আমরা তেমন করে যদি না বলে থাকি, তেমন তাকে একটি চলমান একটি প্রক্রিয়ার মধ্যে রেখে দেয়। অ্যান্থনি গিডেন্স যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এই পরিবর্তন ক্রমাগত হচ্ছে, ক্রমাগত আমরা সোসাইটিতে এই পরিবর্তন দেখতে পাচ্ছি, ক্রমাগত আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, আমরা নতুন নতুন করে ভাবছি, যা কিছু নতুন, যা কিছু চির, যা কিছু ব্যক্তিময়, যা কিছু উপাদেয়, যা কিছু পজিটিভ, যা কিছু স্থিতিশীল, যা কিছু মোহময়, ওই অর্থে যা কিছু একেবারেই ন্যাচারাল, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি মডার্নিজম বা মডার্নিটি যেটাই বলি না কেন, আমরা প্রতিনিয়তই ক্রমাগতই আমরা মডার্নিটির দিকে যাচ্ছি। এবং তিনি এই জন্য বলতে চাচ্ছেন যে ক্রমান্বয়ে আমাদের এই উত্তরণ, এই মানব মনের উত্তরণ, বোধের উত্তরণ, চিন্তার উত্তরণ এবং আমাদের যে এই যে কাজের বিচিত্রকরণ, এটিকে তিনি আসলে আধুনিক থেকে আধুনিকতর হওয়া, তিনি আধুনিকতরই আরেক রূপ, উনি এটিকে লেট মডার্ন বলতে চেয়েছেন, লেট মডার্নিটি বলেছেন তিনি, বা যেটিকে আমরা বাংলায় বলতে পারি বিলম্বিত আধুনিকতা। অ্যান্থনি গিডিংস তিনি যেটি আসলেই বলতে চেয়েছেন যে এই আধুনিকতা, এই প্রত্যয়টি তিনি আসলে ব্যবহার করেছেন লেট মডার্নিটি নিয়ে, তিনি বোঝানোর জন্য আমাদের দুটো বিষয়ের উল্লেখ করেছেন। আমরা এইখানে যে একটি, এখানে আমি একটু ছকে দেখাতে চাচ্ছি যে এই বিলম্বিত আধুনিকতা আসলে দুটো ব্যাপারকে, দুটো বোধকে, দুটো কনসেপ্টকে ঘিরে রয়েছে। সেটির একটি হচ্ছে রিফ্লেক্সিভিটি বা আত্মপ্রতিফলন এবং আরেকটি হচ্ছে রিস্ক, ঝুঁকি। অ্যান্থনি গিডেন্সের এই যে রিফ্লেক্সিভিটি, তিনি মডার্নিটিকে, এই ক্রমাগত এই পরিবর্তনকে, মডার্নিজমের বা মডার্নিটির এই ক্রমাগত পরিবর্তনকে, উত্তরণকে এবং সামনের এই জার্নিকে তিনি অ্যাকচুয়ালি লেট মডার্নিটি বলেছেন। উত্তর আধুনিকতাকে তিনি লেট মডার্নিটি বলতে চান এবং যে দুটো বিষয়কে উনি এখানে সেন্ট্রালাইজ করতে চেয়েছেন, নাম্বার 1 যেটি বলছিলাম আমরা দেখাতে চাচ্ছি, একটি হচ্ছে রিফ্লেক্সিভিটি যেটি হচ্ছে আত্মপ্রতিফলন এবং আরেকটি হচ্ছে রিস্ক। অ্যান্থনি গিডিংসের এই রিস্কটি যদি আমি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, রিস্ক জড়িত হচ্ছে উলরিক বেকের এই রিস্ক সোসাইটিকে এখানে এর
প্রতিভাস কিংবা প্রতিফলন আছে। আমরা উলরিক বেকের যে এই রিক্স সোসাইটির কথা আমরা এখানে বলবো, যেটা অ্যান্থনি গিডেন্স এই রিক্স বিষয়টিকে এনেছেন উলরিক বেকের রিক্স সোসাইটির ধারণা থেকে। তার এই যে বেকের যে রিক্সের যে ধারণা, সেটির সাথে তিনি একাত্ম হতে চেয়েছেন, এক মতাদর্শে তিনি বিশ্বাসী হতে চেয়েছেন, বিশ্বাস করেছেন এবং একই পথে চলতে চেয়েছেন। আমরা যদি এখানে বেকের একটু উলরিক বেকের যে রিক্স সোসাইটির যে থিমগুলো, রিক্স সোসাইটির যে পয়েন্টগুলো বা যে ভাবনাগুলো বা যে লোকেটগুলো, যেগুলি আসলে লোকেট করতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন, নির্দেশ করতে চেয়েছেন। নাম্বার 1, ড্যামেজ আর নাও ম্যান মেড। এখন যা কিছু ড্যামেজ সেগুলো ম্যান মেড, মানুষ দ্বারা। নাম্বার 2, ইন্ডিভিজুয়ালিটি, যেটা যে ইন্ডিভিজুয়ালেশন ঘটছে আমাদের মধ্যে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। আমরা ক্রমান্বয়ে ব্যক্তি খুঁজছি, ক্রমান্বয়ে নিজের ভেতরে নিজেকে চিনছি, ক্রমান্বয়ে নিজের ভেতরে নিজে ঢুকে যাচ্ছি, ক্রমান্বয়ে নিজের ভেতরে নিজেকে খুঁজে ফিরছি, ক্রমান্বয়ে নিজের মনের মিররে নিজেকে দেখতে চাচ্ছি। নাওএডেজ নেক্সট উনি যেটি বলতে চাচ্ছেন যে রিস্ক অ্যাওয়ার, ঝুঁকি সচেতনতা। আমরা অ্যান্থনি গিডেন্সের যে লেট মডার্নিটি যে দুটো কনসেপ্টকে ঘিরে, রিফ্লেক্সিভিটি এবং রিস্ক, সেই রিস্কের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উলরিক বেকের রিক্স সোসাইটির প্রতিধ্বনি করেছেন। রিক্স সোসাইটির যে আইডিওলজি, রিক্স সোসাইটির যে ভাবাদর্শ, রিক্স সোসাইটির যে ভাবনা, যে কনসেপ্ট, যে বোধ, যে থিঙ্কিং, সেটির প্রতিধ্বনি করতে চেয়েছেন অ্যান্থনি গিডেন্স। এবং আমি যদি আরেকটু ব্যাখ্যায় যাই, যে এই যে ড্যামেজ আর নাও ম্যান মেড কিংবা ইন্ডিভিজুয়ালাইজেশন অথবা রিস্ক অ্যাওয়ার, এখানে আমরা যে জিনিসটি আসলে দেখি সেটি হচ্ছে যে আমরা সমাজে বসবাস করি, যে সমাজে যে ক্ষতি সাধনগুলো হয় অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু ম্যান মেড, মানুষ দ্বারাই, মানুষই সেগুলো সৃষ্টি করে এবং আমরা নিজেরাই এই ধরনের আসলে সমস্যা তৈরি করি। এবং তিনি আরো যেটি বলতে চেয়েছেন, এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথা তিনি বলতে চেয়েছেন এবং যে ঝুঁকি সম্পর্কে, রিস্ক অ্যাওয়ারের কথা, ঝুঁকি সম্পর্কে তিনি যেটি বলতে চেয়েছেন, আসলে এই বিষয় দুটোকে তিনি তুলে ধরেছেন। এর উপরে ভিত্তি করেই অ্যাকচুয়ালি গিডেন্স এই তার রিস্ক ফ্যাক্টরটাকে ব্যাখ্যা করেছেন এবং এই রিস্ক ফ্যাক্টর দুটি কে ঘিরে, এই রিস্ক ফ্যাক্টরকে ঘিরে তিনি দুটি মৌলিক ধারণা আমাদের দিতে চেয়েছেন। অ্যান্থনি গিডেন্সের উলরিক বেকের যে রিস্ক ফ্যাক্টরকে সাথে তিনি মার্চ করেছেন, একাত্ম হয়েছেন, জার্নি করেছেন, সেই রিস্ক ফ্যাক্টরকে ঘিরে গিডেন্স দুটি মৌলিক ধারণা, কনসেপ্ট পেয়েছেন। সেই মৌলিক ধারণা দুটো কি? নাম্বার 1, এক্সটার্নাল রিস্ক, মানে হচ্ছে বাহ্যিক ঝুঁকি যেগুলো, আর আরেকটি হচ্ছে ম্যানুফ্যাকচারাইজ রিস্ক। একটি হচ্ছে এক্সটার্নাল রিস্ক আর আরেকটি হচ্ছে ম্যানুফ্যাকচারাইজ রিস্ক। অর্থাৎ আমরা যদি এমন করে বলি যে বা ভেবে দেখি যে এক্সটার্নাল রিস্ক বা বাহ্যিক ঝুঁকি তিনি যেটিকে বলতে চেয়েছেন, যে এটি আসলে আমরা যেটি পাই যে সাংস্কৃতিক কিংবা প্রাকৃতিক থেকেই আমরা এই ঝুঁকিগুলো আমাদের নেচারালি আমাদের কাছে আসে। এই এক্সটার্নাল রিস্কগুলো আমাদের সাংস্কৃতিকভাবে অথবা প্রাকৃতিকভাবে আমাদের কাছে আসে বা আমরা সেগুলোকে অবগাহিত হই বা সেগুলোর মুখোমুখি হই। এবং যে সমস্ত ঝুঁকিগুলো নিজেদের তৈরি, ম্যানমেড, আমাদের তৈরি, আমরা নিজেরাই যেগুলোকে তৈরি করি, নিজেদের জগৎ সম্পর্কে ধ্যান ধারণা দিয়ে তৈরি করি,
সেই নিজেদের কর্মকাণ্ড দিয়ে তৈরি করি এবং নিজেকে উন্নীত করতে যে তৈরি করি, সেগুলোকেই তিনি ম্যানুফ্যাকচারাইজ রিস্ক বলতে চেয়েছেন। আমরা পড়ছিলাম অ্যান্থনি গিডেন্স, উত্তর আধুনিকতাবাদের একজন অগ্রপথিক। কোনো না কোনো ভাবনা যিনি ভেবেছেন অনেকেই, অ্যান্থনি গিডেন্সের এই রিস্ক ভাবনাটিও আমরা পড়তে জানতে পেরেছি বা চেষ্টা করছি। এই যে দুটো ঝুঁকির ফলে আমাদের যে পরিবর্তিত এই যে পরিস্থিতি, সোসাইটির এই যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বা পরিবর্তন বা অনিশ্চয়তা যেটি বলি না কেন, এই দুটির মাধ্যমে মানুষ আসলে নিজের জায়গা করে নেওয়ার ব্যাপারে নিজের জীবনযাপন পদ্ধতিকে পুনর্গঠন করতে যে এই যে পুনর্গঠন প্রক্রিয়া, এই যে পুনর্গঠনের প্রক্রিয়া চালানো কিংবা এই করতে যাওয়াকেই তিনি বলেছেন রিফ্লেক্সিভিটি, যেটি আমি বলছিলাম প্রথমেই যে আত্মপ্রতিফলন। আমরা রিফ্লেক্সিভিটি এবং রিস্ক, অ্যান্থনি গিডেন্সের যে দুটো কনসেপ্ট এবং যেটিকে উলরিক বেকের রিস্ক সোসাইটির সাথে উনি মার্চ করতে চেয়েছেন, একাত্ম করে আমাদের সেই ধারণাটিকে উদ্ঘাটিত করতে চেয়েছেন, স্পষ্টিত করতে চেয়েছেন। আমরা সেটাই জানার চেষ্টা করলাম বা চেষ্টা করছি। আমার নেক্সট এবং শেষ 6 নাম্বার যাকে আমি বলবো, ফ্রেডরিক জ্যামসন। ফ্রেডরিক জ্যামসন আমেরিকার সাহিত্য সমালোচক। আমরা ফ্রেডরিক জ্যামসনের পোর্ট্রেটকে দেখতে পারি, খুব ভাবছেন ফ্রেডরিক জ্যামসন, খুব ভাবছেন তিনি। প্রত্যেকেরই একটি থিঙ্কেবল মুডকে আমরা দেখতে পাই। আমরা লিউথরের ভাবনার পোর্ট্রেট, আমরা বাউডিয়ার্ডের ধূমপায়ীরত অবস্থার চিন্তার অবস্থা, আমরা ফ্রেডরিক জ্যামসনের ভাবনার একান্ত নিবিষ্টতা প্রতি ছবি আমরা দেখতে পাই। ফ্রেডরিক জ্যামসন যিনি আমেরিকার সাহিত্যিক, অবভিয়াসলি দার্শনিক, দে আর অল ফিলোসফার। কোনো না কোনো ফিলোসফি, কোনো না কোনো দর্শনকে ঘিরেই প্রত্যেকের অ্যাকচুয়ালি জার্নি। দার্শনিক, অবভিয়াসলি তিনি সমালোচক, লিটারেরি ক্রিটিক, তিনি মার্ক্সবাদে বিশ্বাসী, তিনি রাজনীতিবিদ ছিলেন, চিন্তাবিদ, সর্বোপরি তিনি থিওরিস্ট, চিন্তাবিদ বলা যায়। ফ্রেডরিক জ্যামসনের যে বক্তব্য বা তিনি যেটি আমাদেরকে যে কনসেপ্টটি দিতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই উত্তর আধুনিকতা বাদে বা এই পোস্ট মডার্নিজমের উদ্ভব এবং বিকাশে তিনি যে ব্যাপারটি লক্ষ্য করেছেন সেটি হচ্ছে কালচারাল ডমিনেন্ট। হোয়াট ইজ কালচারাল ডমিনেন্ট কি?
ডমিনেন্ট শব্দের অর্থ কালচারাল, আমরা এভরিবডি নোজ। ডমিনেন্ট মানে আমরা যদি ওরকম আবিধানিক অর্থ জানি যেটি, সেটি হচ্ছে কর্তৃত্ব করা, ডমিনেট করা, কার উপরে কর্তৃত্ব করা বা প্রভাবশীলতা দেখানো ইত্যাদি আমরা বলতে পারি। ফ্রেডরিক জ্যামসনের এই থিওরিস্টের, এই থিঙ্কারের, এই চিন্তাবিদের উত্তর আধুনিকতাকে ঘিরে যে ভাবনাটি, তিনি, আমরা একটু বলছিলাম যে তিনি মার্কসিজমে বিশ্বাসী ছিলেন, মার্ক্সবাদী ছিলেন তিনি, এবং তিনি পুঁজিবাদ বিশ্বাসী ছিলেন। ক্যাপিটালিজমকে তিনি দেখেছেন, ক্যাপিটালিজমের কথা তিনি বলেছেন এবং তিনি দেখতে পেয়েছেন যে নাও ডেজ কিংবা পোস্ট মডার্নিজমে এসে বিপণন, ভোগ এবং প্রযুক্তিগত দিকে মানুষের যে উত্তরণ কিংবা জার্নি কিংবা মানুষের যে পথ চলা কিংবা নিজেকে খুঁজে দেখা, নিজেকে এস্টাবলিশ করা, নিজের আত্ম উন্নয়ন ইকোনমিক্যালি, সোসাইটিগতভাবে, ইকোনমিক্যালি, সোসাইটিগত, পলিটিক্যালি এবং সর্বোপরি পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি, যেটি বলি না কেন, নিজেকে ঘিরে মানুষের এই যে ঘূর্ণন, ভাবনা, পথ চলা, জানতে চাওয়া, এগিয়ে যাওয়া, সেটি ফ্রেডরিক জ্যামসনের ভাবনা ছিল। ফ্রেডরিক জ্যামসন যে কালচারাল ডমিনেন্টের কথা বলেছেন, যে অ্যাকচুয়ালি এই কালচারাল এনভায়রনমেন্টই পারে আমাদের মধ্যে পরিবর্তনকে ঘটাতে, আমাদের ভাবনার জগতে ঝড় তুলতে, আমাদের নতুনকে আহ্বান করতে, আমাদের নিজেদের ভেতরের ক্লেদকে, কালিমাকে বিসর্জন দিতে। ফ্রেডরিক জ্যামসন মাল্টিকালচারের কথা বলেছেন। কালচারাল ডমিনেন্টের কথা বলতে যে স্বভাবতই অবভিয়াসলি আমরা মাল্টিকালচারের কথা বলতে পারি। আমাদের সোসাইটিতে আমরা মাল্টিকালচার বিলং করি। হোয়াট ইজ মাল্টিকালচার? শুধু কালচার মানে এই না যে কালচার মানে হচ্ছে গান গাওয়া, কালচার মানে মুভি দেখা, কালচার মানে ছবি দেখা, কালচার মানে যাত্রাপালা দেখা, কালচার মানে ম্যাটিনি শোতে অংশ নেওয়া। নট দ্যাট অল। কালচার আমার খাওয়া, কালচার আমার পড়া, কালচার আমার ভাবনা, কালচার আমার চিন্তা, কালচার আমার ড্রেস, কালচার আমার রিচুয়ালিটি, আচার অনুষ্ঠান, কালচার আমার চারিপাশের জনগণ, পিপল। আমরা ফ্রেডরিক জ্যামসনের কথা বলছি। ফ্রেডরিক জ্যামসনের যে মাল্টিকালচারের ফোকাস আমি এখানে দিতে চেয়েছিলাম, যে মাল্টিকালচার অ্যাকচুয়ালি মাল্টি, দ্যাট মিনস বহু, কত রকম হতে পারে, কালচারের কত রূপ হতে পারে, কালচার কত কিছুকে ঘিরে হতে পারে, কত রং বেরঙের রূপ ধরতে পারে, কত মাল্টি কালার এর আছে। এর আছে পিপল, এর আছে ফুড, এর আছে নিজস্ব কালচার, এর আছে আইডিয়া, এর আছে রিচুয়াল মানে হচ্ছে আচার অনুষ্ঠান, আচার আচরণ, এর আছে ড্রেস। কি নাই? প্রত্যেকটা সোসাইটি তার নিজের বেসমেন্ট থেকে উত্তরণের জন্য, আপের জন্য, আপডেটেশনের জন্য ক্রমান্বয়ে মাল্টিকালচারের মধ্যে অবগাহিত হয়, ক্রমান্বয়ে মাল্টিকালচারের মধ্যে নিজেকে অবলুপ্তি করে, মাল্টিকালচারের মধ্যে নিজেকে অবগাহন করে, মাল্টিকালচারের সাত রঙাই নিজেকে রঙিন করতে চায়। অ্যাকচুয়ালি মাল্টি মানে অবভিয়াসলি সাত নয়, অনেক অনেক,
যখনই আমি যা কিছু ভাবি, যখনই আমি যা কিছু দেখি, যখনই আমি যা কিছু পড়ি, যখনই আমি যা কিছু বলি, যখনই আমি যা কিছু খাই, যখনই আমি যা কিছু ধারণা করি, এভরিথিং অলস আর মাল্টিকালচার। প্রত্যেকটি সোসাইটিতেই মাল্টিকালচার অ্যাকচুয়ালি বিলং করে এবং আমরা সেখানে নিজেরা কর্তৃত্ব করি অথবা নিজেকে সেখানে সমুন্নত রাখতে চাই। আমি পড়ছিলাম পোস্ট মডার্নিজম। আমার আজকের পাঠের কিংবা সেশনের যদি বলি এক কথায়, যে আমি শেষ করে একেবারেই আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা উত্তর আধুনিকগত ক্লাসে আমি প্রথমেই বলে নিয়েছি যে এইটি আমার সেকেন্ড পার্ট। যদি বলি যে যে কোশ্চেনগুলোকে মুখোমুখি আমরা হই, সেগুলোর আসলে উত্তরগুলো বা জানতে চাওয়াগুলো তেমন করে আমি জানি, আমি দেখেছি কয়দিনে যে আসলে তেমন করে কোথাও তেমন ব্যাপৃত না বা অ্যাভেলেবেল না, যদি সেটি বলি। তো সেই জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা বা প্রয়াস একেবারেই তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য, তোমাদের জানার কিছুটা যোগানের জন্য এবং কিছুটা সহায়ক রূপে পাবার জন্যে আমরা পোস্ট মডার্নিজমকে শেষ করে আনছি। আমি যদি এক কথায়, আমি আজকে অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজমকে নিয়ে আমরা আর কথা আমাদের নেই, আমরা অন্য নতুন কোনো টপিকে নেক্সট সেশনে যাব। তো এক বাক্যে এক কথায় যদি আমরা ওরকম বলি যে পোস্ট মডার্নিজমের যা কিছু করেছিলাম আমরা, যে ওরকম করে যদি বলা যায় যে উত্তর আধুনিকতা হচ্ছে একটি আলোকিত যুগের, মানে কি পাই এর যদি আমরা সমালোচনা, প্রত্যেকটারই একটি আলো এবং অন্ধকার দিক আছে। আমরা যদি এর ব্ল্যাক সাইড কিংবা আমরা পোস্ট মডার্নিজমকে যদি সমালোচনা করতে যাই, এর সমালোচনা যদি করি, কি বলতে পারি, এরকম যদি আমরা এরকম করে বলতে পারি পোস্ট মডার্নিজমের সমালোচনা, যে উত্তরাধুনিকতাবাদ হচ্ছে আলোকিত যুগের বিরোধী একটি মতবাদ। উত্তরাধুনিকতাবাদ হচ্ছে সমাজে প্রচলিত নৈতিকতার বিরোধী করা, এর নৈতিকতার বিরোধ করাই হচ্ছে এর মূল লক্ষ্য। উত্তরাধুনিকতাবাদ হচ্ছে নো যুক্তি, নো বিজ্ঞান, নো সর্বজনীনতাকে এটি আসলে অগ্রাহ্য করতে চায়। উত্তরাধুনিকতাবাদ আসলে ইগনোর করতে চায় ইনইকুয়ালিটিকে, ইন সোসাইটির ইনইকুয়ালিটি সে আসলে ইগনোর করে। উত্তরাধুনিকতাবাদ আসলে এটি নট এভরিওয়ান গেটস চয়েস, আসলে এটি প্রত্যেকেই যে একটিকে ঠিক পছন্দ করবে এমনটিও না। আজকে আমার এই সেশনের শেষ আমি করতে যাচ্ছি, যে আমাদের আজকের এই ক্লাসের এই সেশনের পোস্ট মডার্নিজমকে ঘিরে আমরা তোমাদের প্রত্যেকটি স্যারের লেকচার তোমরা দেখছো এবং আমরা জানি যে অলরেডি তোমাদের স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়ে শেষের দিকে যাচ্ছে এবং নেক্সট দিন মাস্টার্সের পরীক্ষা। এভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকটি আমাদের সিচুয়েশন বুঝে, পরিবেশ বুঝে, আমাদের করোনার পরিস্থিতি বুঝে সব কিছুরই আমাদের ক্রমান্বয়ে মোকাবেলার দিকেই আমরা হয়তোবা যাব অচিরেই ইনশাল্লাহ। এবং আমরা সেভাবেই নিজেকে নিজেকে তৈরির চেষ্টা করব, যে আমরা বরাবরের মতোই যেমন আমরা বলে আসছি বা তোমাদের চেষ্টা করছি, কারণ একজন শিক্ষকের কাজই হচ্ছে তোমাদের জাগানো কিংবা জাগানোর চেষ্টা করা। জানি না কতটুকু সেই জেগে ওঠা তোমার দায়িত্ব। সেই সকালের ভোরকে তুমি দেখবে কি না সেটা তোমার কাজ, তোমার ইচ্ছা, তোমার অভিরুচি, তোমার চয়েস, ইটস ইউর চয়েস। তো যাই হোক, ওই শিক্ষকের মতোই আমি নীতিকথা দিয়েই শেষ করতে চাই, যে আমরা সবাই জানি যে প্রত্যেকটা মানুষেরই আসলে জীবনে যদি তুমি হ্যাপি হতে চাও, যদি তুমি জীবনে সুখ পেতে চাই, আমরা অ্যাকচুয়ালি থ্রি এসেনশিয়াল কম্পোনেন্ট আছে আমাদের লাইফে। থ্রি এসেনশিয়াল কম্পোনেন্টকে আমরা জানি আমাদের হ্যাপি হওয়ার জন্য, হ্যাপিনেসের জন্য, ফর হ্যাপিনেস। আমরা তিনটা সুখের কথা জানি, তিনটা কম্পোনেন্টের কথা জানি, প্রসেস বা স্টেপ। নাম্বার 1, প্রথম আমাকে একটি গোল, একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। নাম্বার 2 ধাপ স্ট্রাগল, আমাকে স্ট্রাগল করতে হবে। অ্যান্ড
লাস্ট ধাপ, অবারিত সুখ, সাকসেস। Number 1 goal, and then number 2 struggle, and then number 3 success, মানে সফলতা। আমি চাই সফলতায় ভরে যাক তোমাদের সবার জীবন। আল্লাহ হাফেজ।